প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। কেমন আছেন? জি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পিপিআরসির গবেষণা, দারিদ্র্য বেড়েছে, হার এখন 28%। দৈনিক যুগান্তর, কক্সবাজারের রোহিঙ্গা অংশীজনের সংলাপে ডক্টর ইউনূস, দেশ যথেষ্ট স্থিতিশীল, নির্বাচনের জন্য প্রস্তুত। দৈনিক সমকাল, এরশাদ শিকদারের স্মৃতি ফেরাচ্ছেন ফরিদ মোল্লা, অতি দারিদ্র্যের হার বেড়ে দ্বিগুণ। কালের কণ্ঠের শিরোনাম, প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব, রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপ। দৈনিক ইত্তেফাক, সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানেই, দেশে ফিরতে চান রোহিঙ্গারা। 21 জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের, ডাকসু নির্বাচন। বাংলাদেশ প্রতিদিন, তদন্ত হবে আড়িপাতার, উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি। মানব জমিনের শিরোনাম, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, সময়কাল 3.5 বছর, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনায় 750 লাশ। আমার দেশ, ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের, প্রধান উপদেষ্টা বললেন যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা ঘরে ফিরতে চায়। কালবেলার শিরোনাম, অমুক তমুক কোঠায় শিক্ষক বাঁচাই, রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের 7 প্রস্তাব। সময়ের আলো, আজ থেকে প্রচার শুরু, ডাকসু নির্বাচন, সংকট সমাধানে 7 দফা প্রস্তাব, দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। দিনকাল, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, প্রধান উপদেষ্টা বলেছেন। রূপালী বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব ডক্টর ইউনূসের, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে প্রতিশ্রুতি 11 দেশের। আলোকিত বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব ডক্টর ইউনূসের, বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। শিরোনাম শুনলেন আপনি। জি। রাজনৈতিক শিরোনাম তো আছে, রোহিঙ্গা সংকট নিয়ে আছে, কক্সবাজারে সম্মেলন হচ্ছে, কিন্তু তার আগে দারিদ্র্য নিয়ে একটু কথা বলতে চাই। পিপিআরসির গবেষণা, এটি অর্থ মন্ত্রণালয়ের পরিচালিত একটি সমীক্ষা। প্রথম আলো, যুগান্তর, সমকাল, সব পত্রিকাতেই প্রায় এসছে শিরোনাম, দারিদ্র্য বেড়েছে, হার এখন 28। জি। তো যদি আপনাকে ছোট্ট করে একটু শোনাই, একটি পরিবারের খাবারের পেছনে খরচের আয়ের 50% ব্যয় হচ্ছে। স্বাস্থ্য খাতে পরিবার প্রতি খরচ আয়ের 67.4%। নতুন কর্মসংস্থান নেই, বেড়েছে বৈষম্য, চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন 48.9% মানুষ। তাহলে প্রশ্নটা হলো, এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, যুগান্তকারী আন্দোলন, যে বৈষম্য কি আদৌ কমলো? রেজা ভাই, 1 বছরে তো পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটবে এটা কেউ বলেনি, বা এটা আশা করাও ঠিক না। তবে পরিবর্তনের একটা মানে ইঙ্গিত কিংবা সূত্রপাত হওয়া উচিত ছিল, এদিকে দৃষ্টি দেওয়া উচিত ছিল। এই অভিযোগটা কিন্তু এই সরকারের বিরুদ্ধে আছে। সেটা হলো যে রাজনৈতিক বিষয়ে সরকার যেরকম গুরুত্ব দিচ্ছে সংস্কারে, অর্থনৈতিক বিষয়ে কিন্তু গুরুত্ব সেভাবে নাই। আমরা তো লক্ষ্য করলাম যে অর্থনৈতিক সংস্কার কমিশনও হয়নি, টাস্কফোর্স হয়েছে, কমিটি হয়েছে, এবং সেগুলো রিপোর্টও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ওই সব কমিটি এবং টাস্কফোর্সের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা নিজেরাই অভিযোগ করছেন। যেমন দেবপ্রিয় ভট্টাচার্য একাধিকবার বলেছেন যে সরকারের এই দিকে দৃষ্টি নাই। আজকে এই রিপোর্টটা, পিপিআরসির এই রিপোর্টটা, তারা তো একটা জরিপ করেছে, এবং জরিপ যেভাবে পরিচালিত হয় সেভাবেই হয়েছে। গ্রাম শহর, নারী পুরুষ নির্বিশেষে কিছু বাছাই করা পরিবারের ওপর। তো তারা গবেষণা হয়। জি, এটা তো একটা পদ্ধতি আছে। তো পিপিআরসি মানে মোটামুটি প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান, তো তারা পদ্ধতিগতভাবে সঠিক যেটা সেভাবেই জরিপ করেছে ধরে নেওয়া যায়। এর প্রধান হচ্ছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। উনি তো দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, এবং উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন 1/11-এর পর। জি।
এবং ওই সময় যে রাজনৈতিক সংকট ছিল সেটা সমাধানে তার শেষ দিকে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নির্বাচনের দিকে নেওয়ার ক্ষেত্রে। যাই হোক, তো এখানে দারিদ্র, বিশেষ করে অতি দারিদ্র্যের একটা কিন্তু উদ্বেগজনক চিত্র আছে। তো বিবিএসের যে জরিপ ছিল সেইটা ধরে এই জরিপটা করা হয়েছে, সেটার সঙ্গে তুলনা করে। তো তাতে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য বৃদ্ধি, একটা দারিদ্র পরিস্থিতির অবনতি আর একটা হচ্ছে অতি দরিদ্র পরিস্থিতির অবনতি। সেখানে কয়েকটা ফ্যাক্টর কন্ট্রিবিউট করেছে উনি যেটা বলেছেন। একটা হচ্ছে কোভিড পরিস্থিতি, এটা কিন্তু গত 3 বছরের পরিবর্তনটা দেখানো হয়েছে। কোভিড, তারপর হচ্ছে মূল্যস্ফীতি আর রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা। তো কোভিডের প্রভাব অনেক দেশেই পরিলক্ষিত হচ্ছে, অনেক দেশের আর্থসামাজিক ক্ষেত্রে। আমাদের দেশেও আছে, ভারতে আছে। আমাদের দেশে কোভিড সেরকম মারাত্মক রূপ নেয়নি, কিন্তু এর প্রভাব পড়েছে অর্থনীতিতে, মানে অর্থনীতি শ্লথ হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে এই যে মূল্যস্ফীতির চাপে আমরা পড়লাম, সেখান থেকে কিন্তু উন্নতি হয়নি। এই সরকারের আমাদের কিছুটা উন্নতি হয়েছে, 8% কাছাকাছি এখন মূল্যস্ফীতি, কিন্তু মানে খাদ্য মূল্যস্ফীতি উঁচুই আছে। আর হচ্ছে যে পাশাপাশি এই বিনিয়োগ এবং কর্মসংস্থান পরিস্থিতি খারাপ হয়েছে। এখানে আমি দেখছি যে প্রথম আলোতে আরেকজন অর্থনীতিবিদ মতামত দিয়েছেন, উনি বিআইডিএসের সাবেক মহাপরিচালক KS মুর্শিদ। তো উনি বলেছেন মূল কারণগুলো, সেটা হচ্ছে যে আমাদের শিল্প বাণিজ্যে কিন্তু শ্লথগতি দেখা যাচ্ছে এবং এটা গণ অভ্যুত্থানের একটা প্রভাব। যাই হোক, এই যে একটা চিত্র ফুটে এলো, সেই চিত্রটি বা এই বাস্তবতা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আমাদের উদ্যোগী হওয়া খুবই জরুরি দরকার। আমাদের ছোট্ট অনুষ্ঠানে আর এর চেয়ে বেশি আলোচনা করা খুব মুশকিল। নির্বাচন আয়োজনে দেশ প্রস্তুত। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানের যে সম্মেলন হচ্ছে সেখানে বলেছেন। একইবারে সবকিছু মিলিয়ে এইটা তো আশা জায়গা নিয়ে, কিন্তু যারা অংশীজন, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে গতকাল এই আলোচনাটি করেছিলাম, এনসিপির আহ্বায়ক তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সন্দেহ। তো প্রস্তুত সন্দেহ, আসল জায়গাটা আপনার কাছে কি মনে হয়? এই অনুষ্ঠানে আমরা বোধহয় আগেও আলোচনা করেছি যে সরকারের মধ্যে মনোভাবের একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে। সেটা ডক্টর ইউনূসের মধ্যে বিশেষ করে উনি কিন্তু নির্বাচনের পক্ষে, নির্বাচন দ্রুত করার পক্ষে একটা অবস্থান নিয়েছেন বলে মনে হচ্ছে, এবং এখানে লন্ডন বৈঠক একটা প্রভাব রেখেছে। এই জন্য উনি কিন্তু অভিযুক্ত হচ্ছেন উনি যাদের পৃষ্ঠপোষক বলে পরিচিতি পেয়েছেন তাদের তরফ থেকে। তো তারা অভিযোগ করছেন যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা বলেছিলেন। তো যাই হোক, তো তারা কিন্তু অভিযোগ করছে সরকারের বিরুদ্ধে যে সরকার বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে। তো এটা সরকারের জন্য ভালো না। মানে শুরুর দিকে সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এনসিপির দিকে ঝুঁকে আছে বা জামাতের দিকে ঝুঁকে আছে, এখন হচ্ছে তারা বিএনপির দিকে ঝুঁকে আছে। মানে রাজনৈতিক দলগুলো মনে করছে, কখনো মনে করছে। এই প্রশ্নটা কেন ওঠে? সরকার কি তার জায়গায় আছে? তো সরকারও আসলে একটু সরকারের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। অস্থিরতা এক এক সময় এক এক রকম অবস্থান, এবং আমি তো বললাম যে সরকারের অবস্থান পাল্টেছে মনে হয়। আপনি লক্ষ্য করবেন যে 5 অগাস্ট উনি কিন্তু একটু আগেভাগেই ঘোষণা করে দিলেন। অনেকে আশা করেছিলেন যে 8 অগাস্ট যেদিন সরকার গঠিত হয়েছিল সেদিন উনি ভাষণ দিয়ে বলবেন যে নির্বাচনের ডেডলাইন মানে কবে হবে। তো উনি 5 অগাস্টই করে দিলেন যে ফেব্রুয়ারির মধ্যে এবং রোজার আগে হবে। এইটা বিএনপির দাবি ছিল বা বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর দাবি ছিল। জামায়াতও এই দাবিতে ছিল, কিন্তু জামায়াত চাচ্ছিল যে তাদের সঙ্গে আলাপ করেও সিদ্ধান্তটা হোক, ঢাকায় হোক সিদ্ধান্তটা। তো তারা অভিযোগ করছে যে সিদ্ধান্তটা লন্ডনে হয়েছে। যাই হোক, তবে নির্বাচনের মানে প্রত্যাশা কিন্তু মানুষের মধ্যে বাড়ছে। এই যে অর্থনীতি নিয়ে আমরা যেটা আলাপ করলাম, সেখানে তো ওই যে বলা হলো না যে স্থবিরতা চলছে অর্থনীতিতে, বিনিয়োগে, এবং এইটা দারিদ্র পরিস্থিতি খারাপ হওয়ার কারণে মানুষের আয়, নির্বাচিত সরকার এলে এটা তো সবাই বলছে, এবং এটা স্বতঃসিদ্ধ যে একটা অন্তর্বর্তীকালে যখন সরকারের দিক থেকে নির্দেশনা পরিষ্কার থাকে না বা নীতিগত নির্দেশনা ঠিক থাকে না, তখন বিনিয়োগকারীরা আস্থা পায় না। জি, আরেকটা হচ্ছে যে আইন শৃঙ্খলার একটা অবনতি। আজকে বোধহয় মানব জমিনে একটা খবর আছে যে গত 3-3.5 বছরে 750 লাশ ঢাকার আশপাশের নদীগুলোতে, এবং অনেক লাশ শনাক্ত করা যাচ্ছে না, কারণ এগুলো মেরে ওখানে ফেলে দেওয়া হয়, ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে।
খুন খারাপি বেড়েছে, এই সরকারের আমলেও বেড়েছে এবং এটা উদ্বেগজনকভাবে বেড়েছে। তো এই অবস্থায় তো আসলে বিনিয়োগ এবং মানুষের যে আয় রোজগার বাড়ার যে মানে সুযোগ, সেটা তো সংকুচিত হয়ে যাচ্ছে। একেবারে প্রায় শেষের দিকে আমরা অনুষ্ঠানে একটু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তারা মায়ানমারে ফেরত যেতে চায়। তো এটা তো আমরা জানি ফেরত যেতে চায় এবং তারা খুব যথাযোগ্য মর্যাদার কথাও বলেছেন রোহিঙ্গা নেতারা। আদৌ পরিস্থিতিটা কি? এরকম একটি সম্মেলন হলো, এর থেকে আউটপুট কি কিছু বাড়বে? মানে এই সম্মেলনটা তো করা হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য মূলত। ডক্টর ইউনূস চাচ্ছেন যে নিউ ইয়র্কে একটা সম্মেলন করতে জাতিসংঘের উদ্যোগে। তো উনি আশা করছেন যে এই সম্মেলন করার ফলে ওই সম্ভাবনা বাড়বে। তো উনি 7 দফা প্রস্তাব দিয়েছেন, যেগুলো খুব নতুন কিছু না। মানে রোহিঙ্গাদের তো শুধু প্রত্যাবাসন করলে হবে না, তাদের নিরাপদ প্রত্যাবাসন করতে হবে, টেকসই হতে হবে। আবার ফিরে এলো, চলে এলো, এটা তো কোনো সমাধান না। এবং এখানে একটু উল্লেখ করতে হয়, ডক্টর ইউনূস কালকে বলেছেন যে আমাদের এখানে যত রোহিঙ্গা আছে তার অর্ধেক রোহিঙ্গাও কিন্তু এখন মায়ানমারে নাই, অর্থাৎ বেশিরভাগ এখানে চলে এসছে। তো প্রবণতা দেখা যাচ্ছে সব রোহিঙ্গাকে এখানে পাঠিয়ে দেওয়ার, এবং মায়ানমার কর্তৃপক্ষ তো ওইরকমই দাবি করছে। আমরা এই ভার কিভাবে এবং কক্সবাজার তো এখন সারা পৃথিবীর সবচেয়ে বড় মানে শরণার্থী আশ্রয় কেন্দ্র হয়েছে। কক্সবাজারের সবকিছু বদলে যাচ্ছে, মানে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্য পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং কক্সবাজার আমাদের একটা টুরিস্ট স্পট, এটাও খেয়াল করতে হবে। কিন্তু ডাকসু নির্বাচন আজকে থেকে প্রচারণা হবে এবং মবের কথা বললাম, ছাত্রদল মবের আশঙ্কা করছে, একটি বড় সংগঠন। হ্যাঁ, মবের আশঙ্কা তো একটা বাস্তব আশঙ্কা, কারণ মব তো চলছেই, মব বন্ধ হচ্ছে না। আমরা লক্ষ্য করব যে বিএনপির একজন মানে সিনিয়র নেতা, জি ফজলুর রহমান সাহেব, উনি নানা কারণে বিতর্কিত হয়েছেন। দলও তার বিরুদ্ধে বিতর্কিত হতেই পারেন। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, বিতর্কিত হতেই পারেন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যে স্টাইলে 5-7 জন বা বড় জোরে 11 জন 12 জন মানুষ যে স্টাইলে মব করলেন এবং যে স্টাইলে বাসার সামনে যে স্টাইলে যে অপ্রীতিকর অশ্লীল কথাবার্তা স্লোগান দিলেন, এটা কি মানে আদৌ এটা কি মেনে নিলাম আমরা এটাই হবে? না, এটা তো মোটেও কাঙ্ক্ষিত না। এবং ওখানে উনি যদি অপরাধ করে থাকেন, উনি যেটা বলছেন আমার বিচার হবে, আমাকে গ্রেফতার করুন, কিন্তু আমি কি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাইতে পারি? কালকে দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য এসছে আজকে সংবাদ মাধ্যমে অনলাইনে পাওয়া যাচ্ছে, লম্বা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে, দলেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে, তাকে শোকজ করা, তাই না? শোকজ উনি তো বলেছেন যে দলেরও অভিযোগ আছে, আমি জবাব দেব, তাই না? তো তার বাসার সামনে মব করা এবং অল্প কিছু লোক এবং সেখানে অশালীন স্লোগান, এটা মানে খুবই দুর্ভাগ্যজনক। এবং নারীদের তরফ থেকে অশালীন স্লোগান হচ্ছে। এবং একজন নারী যে শব্দটি উচ্চারণ করেছেন, একজন শিক্ষার্থী, মানে সরি এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু এই ধরনের স্লোগান উঠেছিল। তখন আমরা হয়তো ভেবেছিলাম যে এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু ধীরে ধীরে তো এগুলো কমে আসার কথা, কিন্তু এগুলো কমছে না এবং এগুলো বাড়ছে। আর হচ্ছে যে শিক্ষার্থীদের তরফ থেকে এই ধরনের স্লোগান ওঠা, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এটা মানে আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর। যে মানে আমরা কি এগুলো শিখছি বা এগুলোকে সামনে আনছি, এই হচ্ছে ব্যাপার। ফজলুর রহমান সাহেব নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্নও আছে তার ভূমিকা নিয়ে, যে উনি আসলে কার হয়ে ভূমিকা পালন করছেন ইত্যাদি ইত্যাদি। উনি দল হয়ে কথা বলছেন নাকি কোনো পক্ষের হয়ে, কিংবা বিএনপি তাকে এগুলো বলাচ্ছে কিনা, এইসব নানা রকম স্পেকুলেশনস আছে। এবং উনিও যেভাবে কথাবার্তা বলছেন টকশোতে, মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য বলছেন, বা একটু জুলাই অভ্যুত্থানকে উনি বলেছেন যে একটা কালো শক্তি, এই জন্য এগুলো তো বিএনপির অবস্থা। যদি উনি কালকে বলার চেষ্টা করেছেন যে আমি এভাবে বলি নাই, যদি এভাবে বলি তাহলে আমি ক্ষমা চাইব। হ্যাঁ, উনি একটু উচ্ছ্বসিত হয়ে কথাবার্তা বলেন, ভালো বক্তা ছিলেন এক সময়, কিন্তু যাই হোক উনি হয়তো রেড লাইন ক্রস করছেন, হতে পারে। তো কিন্তু এইটা তো তার জবাব হতে পারে। আমরা ডাকসু নির্বাচন, জি আজকে প্রচারণা শুরু হচ্ছে। তা আমরা কিছু আচরণবিধির কথা আমরা দেখেছি এবং নতুন কিছু আচরণবিধি আছে। আর শুধু ডাকসু তো না, আরও 2টা পাবলিক ইউনিভার্সিটিতে নির্বাচন হবে। তো সবখানেই পরিবেশ ভালো থাকবে। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা সবার দৃষ্টি আকর্ষণ করছে। এখানে মানে ছাত্রলীগ বাদে তো প্রায় সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এমনকি ক্যাম্পাসে যারা ঠিকভাবে কার্যক্রম চালাতে পারতো না, ইসলামী ছাত্র শিবির, তারাও অংশগ্রহণ করছে এবং তারা মনে করছে তারা ভালো করবে। তো তারা তো মনে করছে জাতীয় নির্বাচনেও ভালো করবে। তো
তো যাই হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং প্রমাণ হোক যে মানে ছাত্রদের মধ্যে তাদের কি অবস্থান। তো হঠাৎ নতুন নতুন না, হঠাৎ করে ছাত্র ঢাকা সংগঠনের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব উনি যে বক্তব্য দিলেন যে আমি যদি শেষ পর্যন্ত না পারি তাহলে সবকিছু বলে দেব। না পারার তো কোনো কারণ নেই, না পারবেন কেন, তাই না? ওনাকে পারতে হবে অবশ্যই। আর আমরা আশা করব যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং ছাত্র রাজনীতির একটা নতুন রূপ আমরা দেখব। অবশ্যই এই রাকসু অনেকদিন পর হচ্ছে, অনেক কিছু নির্ভর করছে, অনেকদিন পর হচ্ছে নির্বাচন। মাঝে তো বিরাট মানে দীর্ঘ বিলম্ব ছিল। আপনি যখন মানে যেটা হলো আমরা ভুলেই গেছিলাম রাকসু আছে, যেগুলো নির্বাচন হওয়া প্রয়োজন কিনা। তো যাই হোক, এখন এই নির্বাচনটা রাজনীতির একটা চরিত্র প্রকাশ করবে, মানে রাজনীতির একটা চিত্র প্রকাশ করবে এবং আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব থাকতে পারে, এটাও মনে করা হচ্ছে। তো আমরা আশা করব যে ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে এই মানে নির্বাচনী প্রচারণা চালাবে এবং একটা ভালো নির্বাচন আমরা দেখতে পাবো। এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে, মানুষের মধ্যে আগ্রহ আছে, মিডিয়াতে আগ্রহ আছে, টকশোতে তারা উপস্থিত হচ্ছে, তাদের কথাবার্তা আমরা শুনছি এবং আমরা তো আশা করি যে ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির ভবিষ্যতের নেতারা উঠে আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম শেষে ছিল ডাকসু নির্বাচন প্রসঙ্গ এবং এটা তো সত্য, ডাকসু নির্বাচনের উপরে দেশের রাজনৈতিক পরিবেশ, প্রেক্ষাপট অনেক কিছুই নির্ভর করে। শুধু ডাকসু না, রাকসু, জাকসু এই তিনটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, একটা প্রত্যাশার জায়গা তো তৈরি হয়। মানুষ দেখতে চাইছে কী রকম একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে এই সরকারের নেতৃত্বে। এটার উপরেই কিন্তু জাতীয় নির্বাচনের অনেক পরিবেশ নির্ভর করছে। আমরা আশায় আছি, মানুষ আশাই বাঁচে। ভালো থাকবেন।